প্রিয় দর্শক, আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, কারণ ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যে হরমুজ প্রণালী বন্ধ নিয়ে আমেরিকা ইরানের পায়ের কাছে এসে বসেছিল। যখন শান্তি চুক্তি হয়ে গেল, যখন সুইজারল্যান্ডে আক্ষরিক অর্থে এই দু দেশের মধ্যে শান্তি চুক্তির অফিসিয়ালি সিগনেচার এবং ঘোষণা আসার কথা, সেই দিন ইসরায়েলের, আমাদের প্রিয় দেশ, আমাদের সবার প্রিয় দেশ ইসরায়েল, বুঝতে পারছেন তো, আমাদের সবার প্রিয় দেশ ইসরায়েল লেবাননে ব্যাপক খেলা শুরু করে দিয়েছে এবং বলা হচ্ছে যে এ পর্যন্ত তারা শতাধিক টার্গেটে আক্রমণ করেছে, ম্যাসিভ আকারে আক্রমণ করেছে। তারপরই পুরো কি বলবো মধ্যপ্রাচ্য আবার কেঁপে উঠেছে এবং ইরান আমেরিকার সাথে আজকে 19 তারিখ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় যেই অফিসিয়ালি শান্তি চুক্তির সিগনেচারের কথা ছিল সেটি বন্ধ করে দিয়েছে, পসপন্ড করে দিয়েছে। এবং জেডি ভেন্স আজকে সুইজারল্যান্ড সফর বন্ধ করে দিয়ে আমেরিকাতে রয়ে গেছেন। অর্থাৎ এক অর্থে ইসরায়েল সফল হয়ে গেছে। তারা এই বিষয়টি চেয়েছিল, এই বিষয়টি সফল হয়েছে। তো আমরা সেখানকার কিছু খবর জানাবো। লেটেস্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেটা বলবো, ইরানের পক্ষ থেকে কি ঘোষণা আসছে, সবগুলো বিষয় থাকবে আজকের আলোচনায়। শুনতে দেখতে পাচ্ছেন ক্লিয়ার? কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট করবেন। আমি দেখতে পাচ্ছি আমার এখানে সব ক্লিয়ার আছে, আপনারা শুনতে পাচ্ছেন, সাউন্ড ওকে আমার কাছে মনে হচ্ছে। ওকে, প্রথম যেই খবরটি দিয়ে আসতে চাই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানে তার যে দফতর, সেখান থেকে যে বক্তব্য এসছে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশটির যুদ্ধবাজ যে ইসরায়েল নামক দেশটি আছে তাদের যে আগ্রাসন বা দখলদারিত্ব তারও সমালোচনা করেছেন। তিনি বলছেন এর পরিণতি খুব খারাপ হবে এবং ওয়াশিংটনের পুরো দায়িত্ব হলো এর জবাবদিহিতা করা। কারণ এই ওয়াশিংটন, তারা ইসরায়েলের দায়িত্ব নিয়েছিল যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি দেয়, কিন্তু তার মধ্যে আমেরিকার অনুমতি ছাড়া বা অনুমতি নিয়ে গোপনীয় হোক ইসরায়েল আক্রমণ করেছে কি করেনি সেই বিষয়টি স্পষ্ট করতে হবে। শুক্রবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকাতে ব্যাপক বোম্বিং শুরু করে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছে। খুবই দুঃখজনক খবর। আজকে আড়াইটা বা তিনটা লাইভে আমি বলেছিলাম 18 জন, সেই সংখ্যাটা এখন 50 ছাড়িয়ে যাচ্ছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে নাবাতিয়া জেলায় আল শারকিয়া, হারুফ এবং কাফার শির শহরে জনবসতিপূর্ণ বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীগুলো ব্যাপক হামলা করে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের আগের হামলায় কাফার, তিবনিত এবং জেবদিনে যথাক্রমে প্রায় 3 জনের মতো শাহাদত বরণ করে। শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সরাসরি দায়বদ্ধতার উপর জোর দিয়েছেন। আমি আল জাজিরার খবরটি আপনাদের বললাম। বাঘাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অর্থাৎ এমওইউ প্রথম দফাটির উপর আলোকপাত করেন, যেখানে বলা হয়েছে যে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের অবসান এই চুক্তিটির একটি অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ এই ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটি হয়েছে সেখানে লেবাননে হামলা বন্ধ, ইসরায়েলের আগ্রাসন বন্ধটি একটি লিখিত চুক্তি ছিল এবং এটি প্রধান একটি শর্তের কারণ ছিল, যেটি ইসরায়েল স্বাক্ষরের একদিন যেতে না যেতেই ভঙ্গ করেছে। এই পরিস্থিতিতে আসলে এখন কি করা বলেন? এই দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ইরান তার মিসাইলগুলো আপলোড করে রেখেছে, যে কোনো সময় ইসরায়েল অ্যাটাক করতে পারে ইরান, আর আমেরিকাকে তোয়াক্কা করবে না। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত যেই ইসলামাবাদ স্মারকটি অনুসারে, মানে ইসলামাবাদের চেষ্টায় যেই স্মারক অনুসারে দুই দেশের মধ্যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তির একটি অন্যতম ছিল ইরান তার হরমুজ প্রণালী খুলে দেবে। কিন্তু ইরান হরমুজ প্রণালী খুলে দিয়ে আবারও বন্ধের ঘোষণা করেছে। লাস্ট আইআরজিসির একটি ঘোষণা অনুযায়ী, আইআরজিসির যে রেডিও, সেই রেডিও এবং তাদের যে কয়েকটি গণমাধ্যম, তাসনিম নিউজ সহ কয়েকটি গণমাধ্যমে দেখা গেছে ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যে হরমুজ ইরানের জন্য নিউক্লিয়ার, যেটি দিয়ে মোটামুটি আমেরিকাকে কোণঠাসা করে ফেলেছিল, সেই হরমুজ প্রণালী আবারও ইরান বন্ধ করে দিয়েছে। এটি হলো আজকের সবচেয়ে বড় খবর। এখন আমেরিকার আবারও মাথা খারাপ হয়ে যাবে। আমেরিকা এবার ইসরায়েলের কি বলবো লেংটু ধরে টান দেবে। প্রিয় দর্শক, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে লেটেস্ট যে খবরটি, সেখানে বলছেন এই চুক্তি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। মানে ডোনাল্ড ট্রাম্পকে যখন পুরো পৃথিবী চেপে ধরেছে আর বলছে, ডোনাল্ড ট্রাম্প তুমি তো হেরে গেছো ইরানের কাছে, সব তো ইরান পেয়েছে, তুমি তো কিছু পাও নাই।
তুমি যে দুটো বিষয় পেয়েছো এই দুটো তো পূর্বেই তোমাকে দিয়ে রাখা ছিল, নতুন করে সেই দুটো কি পেয়েছো তুমি? তো ডোনাল্ড ট্রাম্প চারদিকে এই সমালোচনা ঘাড়ে নিতে পারছিলেন না। পরে বলছেন, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের সমালোচকদের লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান ফিনিশ, মানে ইরান শেষ। ট্রাম্প বলেছেন এই চুক্তি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। বুঝতে পারছেন নি আপনারা? আসেন পুরো রিপোর্টে আল জাজিরা কি বলছে আমরা একটু দেখি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ সমাপ্ত করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সমালোচকদের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ শেষ করার চুক্তির পক্ষে ট্রাম্পের সমর্থনের ধারাবাহিকতা শুক্রবার এই বিবৃতিগুলো আসে। এর একদিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সমঝোতা স্মারকে বর্ণিত বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা শুরু করার জন্য সুইজারল্যান্ডে তার পরিকল্পিত সফর বাতিল করেন। শুক্রবার ট্রুথ সোশ্যাল দুটি পোস্টে ট্রাম্প দাবি করেন যে ক্যামেরা বন্ধ, আমার মূল ক্যামেরাটা অফ করে দেওয়ার কারণে আমি এখন আবার চলে আসছি আপনাদের কাছে। আশা করি আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি যে খবরগুলো দিচ্ছি আসলে খবরের মাঝে ছন্দপতন হয়ে গেলে আমি নিজের চেহারা নিজে চিনতে পারতেছি না। শুনতে পাচ্ছেন আপনারা না? আমি তাহলে শুরু করব। ওকে, আমি যে খবরগুলো আছে আমি একটা একটা করে দিচ্ছি আপনাদের। তো এরপর যে বিষয়টি তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আবার কথা শুরু হয় এবং যখন আমেরিকা হরমুজ আবার বন্ধ করে ইরান হরমুজ বন্ধ করে দেয়, ভিতরে কূটনৈতিক চ্যানেলে চাপ সৃষ্টি করে, তখন মার্কিন একজন অফিসিয়াল জানিয়েছেন, আল জাজিরা সূত্রে জানা গেছে, লেবানন এবং ইসরায়েলের মধ্যে আবারও তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। অর্থাৎ ইসরায়েল যে লেবাননের মধ্যে শতাধিক জায়গায় অ্যাটাক করেছে, প্রায় অর্ধশত মানুষকে মেরেছে, এরপর তারা বলেছে যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অর্থাৎ ইসরায়েলের সাথে তারা এখন লেবাননের সাথে তারা যুদ্ধবিরতি করবে। প্রশ্ন হলো, আমেরিকা এই যে অর্ধশত মানুষকে কেড়ে নিল ইসরায়েল, এটার জন্য কি ইসরায়েলকে জবাবদিহি করবে? অথবা ইসরায়েল চাইলেই কি করে একটা দেশের মধ্যে এইভাবে অ্যাটাক করে মানুষ মারতে পারে? আমার চেহারা একটু বাঁকা আসছে বোধহয়, এটা ক্যামেরার মোবাইলের ফ্রন্ট ক্যামেরায়। তো গেল বিষয়টি। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে ইসরায়েল নতুন একটা নাটক শুরু করেছে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গেছেন। বাংলাদেশ ও পাকিস্তানে নজর রাখছে আমাদের সবচেয়ে বন্ধু রাষ্ট্র ইসরায়েলের মোসাদ বাহিনী। বুঝছেন, বন্ধু রাষ্ট্র। এখন বন্ধু বলতে হয়, শত্রু বলে সমস্যা। ভারতে নিযুক্ত ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে বাংলাদেশে হামাসের কার্যক্রম বিস্তার লাভ করছে। বাংলাদেশে নাকি হামাসের যে কার্যক্রম তার বিস্তার লাভ করছে। শুধু বাংলাদেশ না, এটি পাকিস্তানেও বিস্তার লাভ করছে। পাশাপাশি তারা কাতারের নজর রাখছে। প্রশ্ন হলো, যে দেশকে আমরা স্বীকৃতি দেইনি, ওই দেশটির কথা বলছি, ইসরায়েল। আমাদের পাসপোর্টে দেখেছেন, পাকিস্তানের পাসপোর্টেও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয়নি। সেই রাষ্ট্রটি বলছে তারা বাংলাদেশের প্রতিটি কার্যক্রমে নজরদারি করছেন। আমার প্রশ্ন হলো, ইসরায়েল তো আমাদের দেশে আসতে পারে না, ওই দেশের নাগরিকরা, যেহেতু আমাদের সাথে তাদের কোনো কূটনৈতিক চ্যানেলের যোগাযোগ নেই এবং পাসপোর্টে বৈধতা নেই, আমরাও যেতে পারি না, তারাও আসতে পারে না। তাহলে বাংলাদেশে তারা নজর রাখছে কাদের মাধ্যমে? প্রশ্ন আসতে পারে আমাদের প্রতিবেশী দেশ ভারতের রয়ের মাধ্যমে। কারণ মোসাদের এশিয়া জোনের সেকেন্ড হেডকোয়ার্টার বলে অনেকেই জানে। আমাদের সরকার এখন পর্যন্ত এই স্টেটমেন্টই দেয়নি। অর্থাৎ ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূত বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন ভারতীয় গণমাধ্যমে, এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ অফিসিয়ালি কোনো ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেয়নি। আমার মনে হয় এই বিষয়ে কথা বলা উচিত। আমরা আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নতুন করে ষড়যন্ত্র বাস্তবায়নে পূর্বে আল কায়দা, হারকাতুল জেহাদ, তারপর কি মাঝখানে দেখলাম যে কি আমাদের আফগান সন্ত্রাসীদের বাংলাদেশে নাকি কি উত্থান ঘটছে, এরকম কিছু বক্তব্য আসছে। এখন নতুন করে বাংলাদেশে হামাসের কার্যক্রম, আমরা তো হামাসকে সমর্থন করি, বাংলাদেশে অনেকে করে। সমর্থন এক জিনিস, ফিলিস্তিনের পক্ষে কথা বলা এক জিনিস, কিন্তু তাদের কার্যক্রম বাংলাদেশে কিভাবে সম্ভব? এই দেশে হামাস কি করছে বা কি করবে? এখানে হামাসের কার্যক্রমের কারণ কি হতে পারে? এই অভিযোগগুলো তৈরি করা মানে কি বিএনপি সরকারকে বা বর্তমান সরকারকে চাপে ফেলা। এটা আমরা বুঝতে পারছি। তাই সরকারকে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি। দর্শক, লাস্ট যে খবরটি দিয়ে আসতে চাচ্ছি সেটা হলো যে এই ব্যাপারে ভারতের নিযুক্ত যিনি আছেন রাষ্ট্রদূত, তাকেও আমরা মনে হয় শক্ত জবাব চাইতে পারি যে ভারতে বসে তিনি বাংলাদেশ নিয়ে কি করে কথা বলেন। দর্শক, আজকে একটা ইম্পর্টেন্ট খবর হলো যে ইরান এবং কি বলে আমেরিকার মধ্যে যেই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির কার্যক্রমটা চলছিল, তার মধ্যে ইসরায়েলের আক্রমণগুলোতে
আমেরিকার মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে এবং পুরো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ ইতিমধ্যে ক্ষেপে গেছে। ইউরোপের বড় বড় বিশ্লেষক বলতেছেন যে ট্রাম্পকে বড় রকম বিপদে ফেলে দিচ্ছে নেতানিয়াহু, এবং ট্রাম্পের উচিত নেতানিয়াহুর প্রতি তার যে সমর্থন বা ইসরায়েলের প্রতি তার যে দ্ব্যর্থহীন সমর্থন বা তার পক্ষে যে একদম ব্ল্যাঙ্ক চেক দেওয়ার একটা মনোভাব, সেখান থেকে সরে আসতে হবে। এটা ইউরোপীয় বড় বড় বিশ্লেষকরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন। যখন হরমুজ চালু হয়ে গেছে, পৃথিবী আবার স্বাভাবিক হওয়ার পথে হাঁটছিল, ঠিক সেই সময়টা বিনা কারণে ওরা দখলদারিত্ব চালাচ্ছে। ওরা নিজেরা বলছে, ওদের টেলিভিশন, ওদের মন্ত্রীরা, যে আমরা 2 থেকে 2.5 লক্ষ লেবানিজদেরকে দেশ থেকে তাড়িয়েছি, তাদের বাড়িঘর আমরা দখলে নিয়েছি। লেবানিজদের বাড়িঘর দখলে নিয়েছে, তারা নিজেরা ঘোষণা দিয়ে বলছে। বুঝতে পারছে তারা কতটা দখলদারিত্বের প্রমাণ দিচ্ছে পৃথিবীতে, আর পৃথিবী চুপ। তো ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যেই বিষয়গুলোকে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, তিনি ইরানের কাছে নিজে যে হেরে গেছেন এটাকে এখন ঢাকার জন্য তিনি বলছেন যে 1 টাকাও আমরা ইরানকে দিচ্ছি না। অথচ বিভিন্ন গণমাধ্যমে চলে এসে 300 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন ট্রাম্প তার পকেট থেকে দিচ্ছেন নাকি আরবের গলা চিপে ধরে তাদের কাছ থেকে নিচ্ছেন সেটাই স্পষ্ট নয়, বাট ধারণা করা হচ্ছে আরবদের কাছ থেকে নেবেন। কিন্তু ট্রাম্পকে এই 300 বিলিয়ন প্রশ্নে এখন আটকে যেতে হয়েছে, এবং তিনি বলছেন যে না, আমরা ইরানকে 1 টাকাও দিচ্ছি না। ইরান হাতে পায়ে ধরে আমাদের থেকে শান্তি চুক্তি করিয়েছে। জি, ইরান হাতে পায়ে ধরে শান্তি চুক্তি করেছে বলে সবগুলো ইরানের শর্তই আপনি মেনে নিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। দর্শক, আজকে আর লম্বা করতে চাই না, খবরটা অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর ছিল, কিন্তু ক্যামেরার বিভ্রাটের কারণে একটা লম্বা সময় কেটে গেছে এবং নিজেই আগ্রহ হারিয়ে ফেলেছি খবর বলার। তো আজকে এই মুহূর্ত আর কি বলবো, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তী সময় চেষ্টা করব টেকনিক্যাল সাপোর্টের বিষয়গুলো আরো পরীক্ষা নিরীক্ষা করে লাইভে আসার জন্য। লাইভের মধ্যে আসলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যেতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, কল্পনা করুন তো একটা দৃশ্য, আপনার সবচেয়ে কাছের বন্ধু, যার জোরে আপনি সারা গ্রামে দাদাগিরি করে বেড়ান, যার বন্দুকের নলের ভরসায় আপনি আপনার চারপাশের সব প্রতিবেশীকে দিনের পর দিন হুমকি দিয়ে এসেছেন, সেই বন্ধুটি হঠাৎ করে আপনার সবচেয়ে বড় শত্রুর সাথে হাত মিলিয়ে নিল। শুধু হাত মেলালোই না, শত্রুর হাতে তুলে দিল বিশাল অঙ্কের টাকা, আর আপনাকে দাঁড় করিয়ে রাখলো দরজার বাইরে, ঠিক একটা বকা খাওয়া অপরাধী বাচ্চার মতো। কেমন লাগবে তখন আপনার? ঠিক এই ভয়ঙ্কর, অপমানজনক এবং চরম অসহায় অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে পার হচ্ছে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র ইসরায়েল। আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমি আপনাদের এমন একটা সত্য জানাবো, এমন কিছু তথ্য জানাবো, যেটা শোনার পর আপনারা বুঝতে পারবেন কেন আমেরিকা বাধ্য হয়ে একেবারে নিজেদের অস্তিত্ব বাঁচাতে ইসরায়েলকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে ইরানের সাথে এই আপোষটা করেছে। এই যে আমরা এতদিন ধরে শুনে আসছি আমেরিকা নাকি দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার, ইসরায়েল নাকি অজেয়, এই পুরো ন্যারেটিভটা তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়লো সেটা জানলে আপনারা চমকে যাবেন। দর্শক, আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন ধরে আমরা ইরান এবং আমেরিকার মধ্যে হওয়া এই ঐতিহাসিক চুক্তি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। চুক্তির খসড়াতে যে 14 দফার কথা বলা হয়েছে, কি কি শর্ত সেখানে আছে, কোন কোন নেতা কি বলেছেন, সেই সব কিছু ইতিমধ্যে আপনারা জানেন। তাই আজ আমি এই ভিডিওতে ওই পুরনো কাসুন্দি আর ঘাঁটবো না। আজকের আলোচনার মূল বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন, আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমরা সরাসরি আঘাত করব সেই জায়গাটিতে যেখানে পশ্চিমাদের আসল মুখোশটা খুলে গেছে। আমরা দেখব এই চুক্তি হওয়ার পর আমাদের দর্শকদের প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু অর্থাৎ ইসরায়েল, তাদের ভেতরে কতটা হাহাকার চলছে, এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে একটা ঐতিহাসিক অটুট সম্পর্ক, সেখানে কিভাবে বিশাল বড় একটা শত্রুতা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের সামনে একেবারে প্রমাণ করে দেব যে ইসরায়েল আজ নিজে মুখেই নিজেদের চরম পরাজয় স্বীকার করে নিচ্ছে। দেখুন দর্শক, প্রত্যেকটা খবরের পেছনে একটা সুনির্দিষ্ট টাইম লাইন থাকে। বিখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আজ 18 তারিখ দুপুর 1টায় একটি অত্যন্ত বিস্ফোরক আর্টিকেল প্রকাশ করেছে। সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্পস ইরান ডিল মিট উইথ অ্যাঙ্গার, রিলিফ অ্যান্ড ইনক্রেডিবিলিটি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ইরান চুক্তি একই সাথে ক্ষোভ, স্বস্তি এবং চরম অবিশ্বাসের জন্ম দিয়েছে। এই আর্টিকেলের ভিতরে এমন কিছু তথ্য আছে যা পশ্চিমা মিডিয়া সাধারণত খুব সন্তর্পণে লুকিয়ে রাখতে চায়, কিন্তু এবার তারা বাধ্য হয়েছে সত্যটা ছাপতে।
গার্ডিয়ান স্পষ্ট বলছে G7 ভুক্ত দেশগুলো এবং এই চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তান এই সমঝোতা স্মারক প্রকাশ হওয়ার পর বিশাল আনন্দ উল্লাস করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই দেশের নেতৃত্বকেই অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে এর ঠিক পরেই। এই যে চুক্তির মাধ্যমে আগামী 60 দিনের আলোচনার পথ খুলে গেল এবং হরমুজ প্রণালী খোলার ব্যবস্থা হলো, এটা ইউরোপ এবং ফ্রান্সের জন্য স্বস্তির হলেও ইসরায়েল এবং খোদ আমেরিকার ভিতরে থাকা কিছু কট্টরপন্থীদের জন্য রীতিমতো একটা মৃত্যু পরোয়ানা হয়ে দাঁড়িয়েছে। এখানে একটা জিনিস খুব গভীরভাবে আজ বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক আপনাদের। ইসরায়েলের অবস্থাটা এখন ঠিক কেমন জানেন কি? বেঞ্জামিন নেতানিয়াহুর সাবেক সিনিয়র উপদেষ্টা মার্ক রেগেভ অত্যন্ত হতাশ গলায় একটি কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে আমেরিকা যখন ইরানের উপর থেকে সমস্ত অর্থনৈতিক এবং সামরিক চাপ প্রত্যাহার করেই নিল, তখন ইরান আর কেনই বা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সিরিয়াসলি আলোচনা করবে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, মার্ক রেগেভ কিন্তু খুব বাস্তব একটা কথা বলেছেন। চুক্তির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, আর এর বিনিময়ে আমেরিকা ইরানের অপরিশোধিত তেল রপ্তানি, পেট্রোলিয়াম পণ্য এবং ব্যাংকিং সেক্টরের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে। রেগেভ আক্ষেপ করে বলছেন, প্রণালীগুলো খুলে যাচ্ছে, ইরানিরা তাদের তেল রপ্তানি শুরু করতে পারবে। এর মানে হলো তাদের হাতে কোটি কোটি টাকা আসতে শুরু করবে। আপনারা তো ইরানের উপর থেকে অর্থনৈতিক চাপটাই সরিয়ে নিলেন। এগুলো তার বক্তব্য। রেগেভের এই কথার মধ্যে ইসরায়েলের যে গভীর আতঙ্ক লুকিয়ে আছে সেটা কি আপনারা ধরতে পারছেন দর্শক? তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, হতে পারে ট্রাম্প একটা ভালো চুক্তি করবেন বলে ভাবছেন, কিন্তু এই মুহূর্তে আমি সেটা দেখছি না। আমি যা দেখছি তা হলো আমেরিকা ইরানের বর্তমান রিজিমের হাতে নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছে। দর্শক, জাস্ট ভাবুন যে ইসরায়েল গত কয়েক দশক ধরে আমেরিকাকে দিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করিয়ে আসছিল, যাদের মূল লক্ষ্যই ছিল ইরানের অর্থনীতিকে ধ্বংস করে সেখানে সরকার পতন ঘটানো। আজ সেই ইসরায়েলের নেতারাই হাহুতাশ করে বলছে যে আমেরিকা ইরানকে নতুন জীবন দান করেছে। এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? কিন্তু ইসরায়েলের এই অপমান এখানেই শেষ নয়। ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়াইয়ার ল্যাপিদ যে মন্তব্য করেছেন সেটা জিওপলিটিক্সের ইতিহাসে আমি বলবো ইসরায়েলের সবচেয়ে বড় অপমানের দলিল হয়ে থাকবে। কেন? কারণ ল্যাপিদ সরাসরি নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন, নেতানিয়াহু আমাদেরকে একটা ঐতিহাসিক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তার বদলে আমরা কি পেলাম? উনি বলছেন, আমরা পেলাম আমেরিকানদের সাথে একটা চরম সংকট, ইরানিদের জন্য হরমুজ প্রণালী খুলে যাওয়া, রেভলিউশনারি গার্ডসের হাতে প্রচুর টাকা, ইসরায়েলের দিকে তাক করা ব্যালিস্টিক মিসাইল, আর ইসরায়েলকে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা বকা খাওয়া বাচ্চার মতো বারান্দায়। এই লাইনটা দর্শক আবার শুনুন, আমি বলছি না, বানাইনি। ইসরায়েল ওয়েটিং ইন দ্য করিডোর লাইক এ স্ক্যান্ডেল চাইল্ড। পশ্চিমা মিডিয়া যে ইসরায়েলকে সবসময় একটা দুর্ধর্ষ সুপার পাওয়ার হিসাবে দেখায়, যাদের মোসাদ নাকি দুনিয়ার সব জানে, যাদের ডিফেন্স সিস্টেম নাকি অভেদ্য, সেই ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আজ সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে স্বীকার করছে যে আমেরিকা তাদেরকে একটা অবাধ্য বাচ্চার মতো কান ধরে বাইরে দাঁড় করিয়ে রেখে ইরানের সাথে আপোষ করেছে। এর চেয়ে বড় চাপেটাঘাত আর কি হতে পারে? আগামী 3 মাসের মধ্যে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা, আর এই সুযোগে বিরোধী নেতা ইয়াইয়ার ল্যাপিদ এবং নাফতালি বেনেট ইসরায়েলের সাধারণ মানুষের ভিতরে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগাতে চাইছেন। ইসরায়েলের ভিতরে এখন আমেরিকাকে নিয়ে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রীতিমতো আগুন জ্বলছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ডোনাল্ড ট্রাম্প একসময় ইসরায়েলে কতটা জনপ্রিয় ছিলেন। নেতানিয়াহু তো ট্রাম্পের ছবি দিয়ে বিশাল বিশাল বিলবোর্ড বানিয়েছিলেন, আপনারা কি দেখেছেন? কিন্তু আজকে পরিস্থিতিটা দেখুন, ওটা দেখার দরকার নেই, সম্পূর্ণ উল্টো। টাইমস অফ ইসরায়েলের প্রতিষ্ঠাতা সম্পাদক ডেভিড হরেভিস গতকাল বুধবার একটি কলাম লিখেছেন, যেটা পড়লে আপনারা বুঝবেন ইসরায়েলের এই এলিট শ্রেণী কতটা ভয়ে কাঁপছে। হরেভিস লিখেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ
সেটা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এর পেছনে মূল কারণ হলো মার্কিন রাষ্ট্রপতির দুর্বলতা। তিনি আরও মারাত্মক একটি কথা বলেছেন। তিনি বলেছেন এই চুক্তি আমেরিকার দিকেই একদিন বুমেরাং হয়ে ফিরে আসবে। যুদ্ধ শুরুর আগে ইসরায়েল যতটা অরক্ষিত ছিল, ভালো করে শুনবেন, আজ এই নতুন ইউএস ইরান যুদ্ধবিরতি চুক্তির ফলে ইসরায়েল তার চেয়েও হাজার গুণ বেশি অরক্ষিত হয়ে পড়ল। এই চুক্তি ইসরায়েলের আত্মরক্ষার স্বাধীনতা কেড়ে নিয়েছে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এখানে আসলে কি ঘটছে? ডেভিড হরেভিস কিন্তু ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন যে তারা ইরানের সাথে যুদ্ধে হেরে গেছেন, আর এই হারের দায় তারা পুরোপুরি আমেরিকার ঘাড়ে চাপাচ্ছে। দেখুন, আসল ব্যাপারটা হলো ইসরায়েল এতদিন আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি চালিয়ে এসেছে। তারা হয়তো ভেবেছিল আমেরিকা চিরকাল তাদের হয়ে এরকমই যুদ্ধ লড়ে যাবে, নিজেদের রক্ত নিজেদের টাকা ঢেলে ইসরায়েলকে রক্ষা করবে। কিন্তু যখনই ইরানের মাস্টার স্ট্রোক এসে পড়ল হরমুজ প্রণালীতে, যখন গ্লোবাল তেলের বাজার ধসে পড়ার উপক্রম হলো, তখন আমেরিকা আর এক মুহূর্তও ভাবেনি। তারা ইসরায়েলকে আস্তা কুড়েতে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের অর্থনীতি বাঁচাতে দৌড় দিয়েছে। এখন নেতানিয়াহুর লিকুইড পার্টি এই পরিস্থিতিটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে বলছি। গার্ডিয়ানের আজকের এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, লিকুইড পার্টি তাদের আসন্ন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা হাইলাইট করার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। অর্থাৎ যে ট্রাম্পকে তারা ভগবান মানত, আজ সেই ট্রাম্পের ছবি ব্যবহার করতে তারা ভয় পাচ্ছে। কারণ ইসরায়েলের জনগণ মনে করে ট্রাম্প তাদের পিঠে ছুরি মেরেছে। তবে ইসরায়েলের ভিতরে যে সবাই ঘোরের মধ্যে আছে তা কিন্তু নয়। ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্সের ইরান শাখার সাবেক প্রধান তিনি অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে এই চুক্তির মাধ্যমে মার্কিন নীতি অবশেষে বাস্তবতায় ফিরে এসেছে। তিনি লিখেছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই মার্কিন প্রশাসন তাদের চরমপন্থী লক্ষ্য থেকে পিছিয়ে এসেছে এবং একটি অনেক বেশি পরিমিত ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে ফিরেছে। দর্শক, একজন সাবেক ইসরায়েলি ইন্টেলিজেন্স প্রধান যখন কথা বলেন, তখন বুঝতে হবে ভিতরে ভিতরে তারা কতটা অসহায় হয়ে পড়েছিল। তারা বুঝতে পেরেছিল যে ইরানের সাথে ফুল স্কেল যুদ্ধে গেলে ইসরায়েলের মানচিত্র থেকে মুছে যাওয়ার মতো অবস্থা তৈরি হতো, আর আমেরিকাও সেটা খুব ভালো করেই জানতো, তাই না? আচ্ছা, এবার আসুন আমরা খোদ আমেরিকার ভিতরের অবস্থাটা একটু দেখি। সেখানেও চরম বিভক্তি এবং হাহাকার। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান সিনেটের লিন্ডসে গ্রাহাম প্রথমে অনেক লাফালাফি করলেও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে দীর্ঘ আলোচনার পর তার সুর নরম হয়ে গেছে। তিনি এখন বলছেন যে এই চুক্তি আমেরিকার জন্য উপকারী হবে, কারণ হরমুজ প্রণালী খুলবে এবং যুদ্ধ বন্ধ হবে। কিন্তু অন্য রিপাবলিকানরা সরাসরি বলছেন যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে তো দমিয়ে রাখা গেলই না, উল্টো ইরান এটা শিখে গেল যে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলে কাজ হয় এবং ভবিষ্যতে ইরান এটা বারবার ব্যবহার করবে। সিনেটের ট্রেড ক্রুজ তো বলেই দিয়েছেন যে ট্রাম্পকে খুব বাজেভাবে পরামর্শ দেওয়া হয়েছে এই যুদ্ধে। কিন্তু দর্শক, সবচেয়ে মারাত্মক কথাগুলো বলেছেন ডেমোক্র্যাটরা। ওবামা এবং বাইডেন প্রশাসনের সাবেক কর্মকর্তা এটাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। আর ডেমোক্রেটিক সিনেটের অ্যাডাম শিফ তিনি বলেছেন এর চেয়ে বড় আত্মসমর্পণের কথা চিন্তাও করা যায় না। শিফের কথাটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন দর্শক। তিনি বলেছেন ইরান পেল নিষেধাজ্ঞা থেকে মুক্তি, তাদের আটকে থাকা ফান্ডের রিলিজ, তেল রপ্তানি করার ক্ষমতা এবং $300 বিলিয়ন একটা রিকনস্ট্রাকশন ফান্ড। আর এর বিনিময়ে আমেরিকা কি পেল তিনি জিজ্ঞাসা করছেন। আমেরিকা পেল ইরান পরমাণু অস্ত্র বানাবে না এমন একটা অস্পষ্ট প্রতিশ্রুতির পুনরাবৃত্তি মাত্র। দর্শক, চিন্তা করুন, $300 বিলিয়ন, এটা কোনো সাধারণ অঙ্ক নয়। আমেরিকা, যারা কিনা ইরানকে ভাতে পানিতে মারার জন্য দশকের পর দশক ধরে স্যাংশন দিয়ে আসছিল, তারাই আজ ইরানকে $300 বিলিয়ন পুনর্গঠন ফান্ড দিতে রাজি হয়েছে। এটা কি আমেরিকার জয় আপনি বলুন, নাকি চরম পরাজয়? ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ কিন্তু ঠিকই বলেছেন, এই চুক্তি হলো মার্কিন ব্যর্থতার একটি রেকর্ড। দর্শক,
ট্রাম্প এই চুক্তিটা কোথায় সই করেছে জানেন? গার্ডিয়ানের রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে ফ্রান্সের ভার্সেয়া প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ডিনার করার সময়। এই ভার্সেয়া প্রাসাদেই 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানির উপর জোর করে চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ম্যাক্রো স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেছেন যে এই চুক্তির ফলে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো, যা আমাদের অর্থনীতির জন্য ভয়ানক পরিণতি ডেকে আনছিল। দর্শক, এখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা। আমেরিকা কেন ইসরায়েলের মতো একটা মিত্রকে রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে ইরানের সাথে এই চুক্তি করলো? এর উত্তর হলো মাল্টিপোলার ওয়ার্ল্ড এবং গ্লোবাল ইকোনমিক শিফটিং। আমেরিকা এবং ইউরোপ খুব ভালো করে বুঝতে পেরেছিল যে তারা যদি এখন ইরানের সাথে জেদ ধরে বসে থাকে আর ইরান যদি সত্যি সত্যি হরমুজ প্রণালী পুরোপুরি ব্লক করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যে গোটা পশ্চিমা অর্থনীতি একদিনে ধসে পড়বে। শুধু তাই নয়, এর পেছনে কলকাঠি নাড়ছিল তো রাশিয়া এবং চীনের মতো সুপার পাওয়াররা, যারা ব্রিক্সের মাধ্যমে ইতিমধ্যেই ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করে বসেছে। পশ্চিমাদের কাছে আর কোনো উপায় ছিল না দর্শক, এটা একদম বাস্তব সত্য। তারা বুঝতে পেরেছে যে সামরিক পেশি শক্তি দেখিয়ে এখন আর মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইরান আজ শুধু একটা দেশ নয়, তারা এমন একটা অক্ষশক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যাকে ধ্বংস করতে গেলে খোদ পশ্চিমা সভ্যতাকেই চরম মূল্য চোকাতে হবে। তাই আমেরিকা বাধ্য হয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে, নিজেদের অর্থনৈতিককে বাঁচাতে ইসরায়েলকে ছুড়ে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়, স্বার্থটাই আসল। ইসরায়েল আজ সেই স্বার্থের জাতাকলে পিষ্ট হয়ে বুঝতে পারছে যে এতদিন তারা যাকে রক্ষাকর্তা ভেবেছিল, সেই রক্ষাকর্তাই এখন নিজের প্রাণ নিয়ে পালাচ্ছে। দর্শক, আজকের এই আলোচনা যেটা করলাম আমরা, এটা শুধু একটা চুক্তির খবর নয় দর্শক, এটা হলো শতাব্দীর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল শিফট। পশ্চিমা সাম্রাজ্যবাদের যে দম্ভ, সেটা আজ মধ্যপ্রাচ্যের বালিতে মুখ থুবড়ে পড়েছে। ইসরায়েল আজ একা, বিচ্ছিন্ন এবং চূড়ান্তভাবে কোণঠাসা। এই ঘটনা প্রমাণ করে যে পৃথিবী আর আগের মতো নেই। তো আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে।